গল্প পিয়নের আসরে আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভোলু যখন রাজা হলো গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ইচ্ছা হলে ওখানে গিয়ে ক্লিক করে শুনে নিতে পারেন। এইরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প ভোলু যখন রাজা হলো গল্পের দ্বিতীয় পর্ব। এক মুঠো কাদা আর চাবিটা নিয়ে তিনি ভেজা গায়ে বাড়ি ফিরে এলেন। এই মাস দুয়েক আগে ফের সেই ঘটনা, সেই রকমই সকাল, সেই রকমই ফোয়ারার ধারটিতে বসে ব্রহ্মগোপাল দাঁতন করছেন। পাখি ডাকছে, হাওয়া বইছে। ঠিক সেই সময়ে হঠাৎ ফের মাথার ওপর থেকে বজ্র নির্ঘোষের মতো দৈববাণী হলো, 28 পা হেঁটে যা। ব্রহ্মগোপাল আগের মতো অতটা চমকালেন না, কারণ তার দুবারের অভিজ্ঞতা আছে। তবে এবারেও তিনি যথারীতি চারদিকটা দেখছিলেন। কেউ অবশ্য কোথাও নেই। এই দৈববাণীটা আগেকার দুটোর মতো কঠিন নয়। 28 পা হাঁটা এমন কিছু শক্ত নয়, কাজের মধ্যেও পড়ে না। কিন্তু কোন দিকে 28 পা হাঁটবেন এ কথা দৈববাণী বলেনি। সোজা, না ডাইনে, না বাঁয়ে। ব্রহ্মগোপাল ভাবতে বসলেন। অনেকক্ষণ ভেবে তার মনে হলো নাক বরাবর সোজাই তার হাঁটা উচিত। কিন্তু সমস্যা হলো, সোজাসুজি হাঁটলে তাকে রাজবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে সেঁধতে হয়। স্তূপাকার ইট, আবর্জনা, লোহা লক্করে জায়গাটা বেশ দুর্গম। কিন্তু দৈববাণী লঙ্ঘন করবার সাধ্য কি? আবার মালকোচা আঁট করে নিয়ে মা কালীকে স্মরণ করে বুক ঠুকে তিনি 1 পা, 2 পা, 3 পা গুনে গুনে এগোতে শুরু করলেন। কিন্তু মুশকিল হলো, কখনো উঠতে হচ্ছে, কখনো নামতে হচ্ছে বা ডিঙোতে হচ্ছে। সামনে দেওয়াল বা থাম পড়লে এঁকে বেঁকে যেতে হচ্ছে। পা গোনা কি সোজা কথা? বারতিনেক হোঁচটো খেয়ে উঠলেন। শুধু ইট, কাঠ, আবর্জনা তো নয়, বুক সমান আগাছা, বিছুটি পাতা, কাঁটা গাছ, এসবও খেয়াল করতে হচ্ছে। না, 28 পা হাঁটা যে এত শক্ত তা আগে মোটেই অনুমান করতে পারেননি। তবে পা গুনতে ভুল হয় না তার। শেষ অবধি হাঁফসে পড়ে যেখানে 28 পা শেষ হলো সেখানে দাঁড়িয়ে দেখলেন তিনি পুরনো ভাঙা দরবার ঘরে এসে দাঁড়িয়েছেন। চারদিকে আবর্জনার ডাঁই, আর তার ঠিক সামনেই সেই নিরেট লোহার সিংহাসনখানা। ব্রহ্মগোপাল খুব ভাবিত হলেন। দৈববাণীর মতলবটা ঠিক বুঝতে পারছেন না তিনি। যতদূর জানেন এই লোহার সিংহাসনখানা এই ঘরে বহু বছর ধরে পড়ে আছে। বড় সড় ঢালাই লোহার জিনিস, অন্তত 20-30 মণ তো ওজন হবেই। তার উপর মেঝের পাথরে পায়াগুলো গাঁথা। চোর ডাকাতরা বেশ কয়েকবার এটা চুরি করার চেষ্টা করেছে, কিন্তু সুবিধে করতে পারেনি। দৈববাণী কি বলতে চাইছে যে তিনি এই সিংহাসনখানা তুলে বাড়িতে নিয়ে যান? দৈববাণীর কি উচিত হচ্ছে তাকে এত কঠিন কাজের মধ্যে ফেলে দেওয়া? ব্রহ্মগোপাল হাত জোর করে ঊর্ধ্বপানে চেয়ে বিড়বিড় করে বললেন, বাবা দৈববাণী, তোমার আদেশ শিরোধার্য বাবা, কিন্তু এই লোহার সিংহাসন ঘাড়ে করে নিয়ে যাওয়ার মতো পালোয়ান যে আমি নই বাবা। তারপর সঙ্গে সঙ্গে তার কথায় সায় দিয়ে টিকটিকি টিক 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 করে ডেকে উঠল। সিংহাসনটা নাড়াঘাটা করে কোনো লাভ নেই তিনি জানেন, তবে এতটা এগিয়ে এসে হাল ছেড়ে দেওয়াটাও কাজের কথা নয়। তাই ব্রহ্মগোপাল সিংহাসনের উপর পড়ে থাকা ইট, বালি, আবর্জনাগুলো একটু সরিয়ে দিতে লাগলেন। তারপর ধুতির খুঁট দিয়ে ধুলো ময়লা যতদূর সম্ভব সাফ করলেন। তারপর আশপাশটা বেশ ভালো করে পর্যবেক্ষণ করলেন। নেড়ে চেড়েও দেখলেন নট নড়নচড়ন। ঢালাই লোহার জিনিস
কারুকার্য বিশেষ নেই। সিংহাসনের পিছনে হেলান দেওয়ার জায়গায় একটু ওপরের দিকে একটা গোল খোদাই করা চাকতি রয়েছে, তাতে অস্পষ্ট একটা সিংহের মুখ। সিংহাসনের পিঠের অংশটা অন্তত 4 ইঞ্চি পুরু, তার একদম মাঝখানে একটা ফুটো রয়েছে। ব্রহ্মগোপাল অনেক ভেবে বুঝতে পারলেন রাজাদের মাথায় ছাতা ধরার ব্যবস্থা করতেই ওই ফুটো। ছাতার ডাঁটি ঢুকিয়ে দিলেই দিব্যি ছাতা দাঁড়িয়ে থাকবে। দৈববাণীর আদেশ তিনি পালন করছেন, কিন্তু তার করণীয় কি তা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। তাই তিনি সিংহাসনের উপরেই গ্যাঁট হয়ে কিছুক্ষণ বসে রইলেন আর চোখ বুজে গভীর চিন্তা করতে লাগলেন। মনে নানা প্রশ্নও আসছে। প্রথম কথা, তিনি সত্যিই দৈববাণী শুনেছেন না ভুল শুনেছেন সেটা ভাববার কথা। দ্বিতীয় কথা, দৈববাণীর আদেশ পালন করে তিনি কি ঠিক কাজ করছেন না ভুল। তৃতীয় কথা, দৈববাণী তাকে বিপদে ফেলতে চাইছে না তো। এত লোক থাকতে দৈববাণী তাকেই বা বেছে নিল কেন, সেটাও একটা প্রশ্ন। কিন্তু কোনো প্রশ্নেরই কোনো সদুত্তর না পেয়ে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রার মধ্যেই ফের যেন দৈববাণী হলো। কিছু পেলেন টেলেন নাকি মশাই? ব্রহ্মগোপাল সচকিত হয়ে চোখ মেলে দেখলেন দৈববাণী নয়, সামনেই একজন খেঁকুড়ে চেহারার লোক দাঁড়ানো। লোকটার সবই সরু, হাত পা তো বটেই, মুখটাও যেন সরুরই দিকে। তার পায়ে গামবুট, মাথায় একটা টুপি, প্যান্টে গোজা শার্ট, হাতে একটা লাঠি। ব্রহ্মগোপাল অবাক হয়ে বলেন, আপনি কে? লোকটা ফিচ করে একটা ফিচেল হাসি হেসে বলল, আমি হলুম গে বাবুরাম আদিত্য। এদিককার লোক নই, গন্ধে গন্ধে এসে পড়েছি আর কি। গন্ধ? কিসের গন্ধ মশাই? কেন, গন্ধটা আপনি পাচ্ছেন না? আমি তো বেশ পাচ্ছি। ব্রহ্মগোপাল বড় করে শ্বাস নিয়ে গন্ধটা শোকার চেষ্টা করলেন। বার কয়েক প্রক্রিয়াটা চালিয়ে বললেন, ছুঁচোর গন্ধ আর ভামের গন্ধের কথা বলছেন নাকি মশাই? বাবুরাম আদিত্য ফের ফিচ করে হেসে বলে, আরে না মশাই, আসল গন্ধ হলো সোনা দানা আর হিরে জহরাতের গন্ধ। তা আপনি কি কিছু পেলেন টেলেন? রাজবাড়ি বলে কথা, আনাচে কানাচে খুঁজলে কি আর এক আধটা মোহর বা হিরে জহরাত পাওয়া যাবে না? ব্রহ্মগোপাল মাথা নেড়ে বললেন, না মশাই, বহুকাল ধরেই লোকে ওসব খুঁজে যাচ্ছে, কেউ কিছু পেয়েছে বলে শুনিনি। লোকটা মুখ শুকনো করে বলে, তাহলে যে আমার বড্ড লোকসান হয়ে যাবে মশাই। রোজ 50 টাকার টিকিট কেটে রাজবাড়িতে ঢুকতে হচ্ছে। গত 4 দিন 200 টাকা বেরিয়ে গিয়েছে মশাই। এখনো অবধি একটা মুন্ডু ভাঙা চিনেমাটির পুতুল, 3টে তামার পয়সা, একটা পুতির মালা আর একটা কৌটোয় কয়েকটা কুড়ি খুঁজে পেয়েছি। ব্রহ্মগোপাল অবাক হয়ে বললেন, টিকিট? রাজবাড়িতে ঢুকলে টিকিট লাগে নাকি? কেন, আপনার লাগেনি? কই না তো, টিকিটের কথা তো জন্মে শুনিনি। বাবুরাম কিছুক্ষণ হাঁ হয়ে চেয়ে রইল ব্রহ্মগোপালের দিকে। তারপর একটা ঢোক গিলে বলল, দিন 4 আগে রাজবাড়িতে ঢুকে একটু উঁকি ঝুঁকি মারছি, তখন 3 জন লোক রে রে করে তেড়ে এসে আমাকে একেবারে পেড়ে ফেললো। এই মারে কি সেই মারে। তারা নাকি রাজবাড়ির কেয়ারটেকার। গুপ্তধন খুঁজছি শুনে বলল, গুপ্তধন কি মাগনা নাকি? 50 টাকার টিকিট কেটে তবে পারমিশন পাওয়া যায়। 3 জনের নাম হলো গোকুল, নবু আর নিতাই। ব্রহ্মগোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও নামের কাউকে চিনি না, আর রাজবাড়ির কোনো কেয়ারটেকারও নেই। আপনি কোনো জোচ্চোরের পাল্লায় পড়েছেন। বলে লোকটা কাঁদো কাঁদো মুখ করে ধুলোবালির মধ্যেই ধপ করে বসে পড়ল। তারপর করুণ গলায় বলল, আমার যে বড় লোকসান হয়ে গেল মশাই। নগেনবাবু এলেই পটল ঘেষ বেশ খুশি হয়, হওয়ারই কথা। নগেনবাবু আসা মানে মা লক্ষ্মীর আগমন। এমনকি লক্ষ্মী ঠাকুরনের নুপুরের বলও যেন শুনতে পায় পটল।
বলতে নেই নগেনবাবুর নজরও বড্ড উঁচু। নিজের দিকে কি হচ্ছে না হচ্ছে তা যেন তার চোখেই পড়ে না। এই তো মাসখানেক আগেকার কথা, রাত 8:30 কি 8:45 বাজে। গাঁগঞ্জের পক্ষে অনেক রাত। সন্ধ্যের পরই পটল তার গদির দরজা আঁট করে বন্ধ করে বাটাম তুলে দেয়, সঙ্গে ডবল ছিটকিনি আর ভারী তালা। তার পাহারাদার ঘ্যানার একে তো বয়স হয়েছে, তার উপর রাতকানা, তাই ঘ্যানা আর সন্ধ্যের পর থাকতে চায় না। পটল তখন একা, তার যা কাজ করবার তাতে একাই সুবিধে, সাক্ষী থাকাটা কাজের কথা নয়। সন্ধ্যের পর পটলের সব লেনদেন হয় জানলার একটা ঘুলঘুলি দিয়ে। গাঁয়ের গরিব গুরবরা ঘটি বাঁধা দিয়ে দিতে আসে দিনমানে। রাতের বেলা বেশিরভাগই ভারী খদ্দের। চোর ছাঁচোররা তখন চোরাই মাল বেচতে আসে। নগেনবাবু অবশ্য চোর ছাঁচোরদের মধ্যে পড়েন না, তাকে কোন খাতে ধরা উচিত তাও পটল জানে না, কারণ নগেনবাবুর শুধু বাঁ হাতখানা ছাড়া আর কিছুই পটল দেখেনি। তবে বাঁ হাত যদি হতে হয় তবে নগেনবাবুর মতো ধপধপ করছে ফর্সা হাত, লম্বা লম্বা লতানে আঙুল, 2 আঙুলে 2টো আংটি, একটাই ইয়াব বড় একটা পদ্মকাটা হিরে, আর একটায় বিরাট সাইজের একখানা চুনি, কবজিতে সোনার ব্যান্ডের মতো সোনার ঘড়ি, গরদের পাঞ্জাবির হাতায় সুতোর কারুকাজ। এই 55 বছর বয়স অব্দি পটল এরকম বাঁ হাত আর দেখেনি। সেই বাঁ হাতেরই 2 আঙুলে ধরা একটা গিনি খুব তাচ্ছিল্যের সঙ্গে পটলের সামনে ফেলে দিয়ে বললেন, দেখুন তো এর দাম কত হবে। পটল সোনা দানা হিরে মুক্ত যেমন চেনে, তেমনি মানুষও চেনে, তবে মানুষের পুরোটা তার চোখে দেখবার উপায় নেই। রাত বিরেতে বাইরে থেকে যারা মালপত্র দস্ত করতে আসে তারা মুখ দেখানো তেমন পছন্দ করে না, অনেকে আবার গামছায় মুখ ঢেকে রাখে। মুখ দেখার দরকারও হয় না পটলের। অভ্যাসে কি না হয়, হাত দেখেই সে দিব্যি মানুষটাকে মেপে নিতে পারে। নগেনবাবুর বাঁ হাতখানা দেখেই সে বুঝে গিয়েছিল ইনি উঁচু নজরের মানুষ, নিচের দিকে কি হচ্ছে তা গ্রাহ্যই করেন না। পটল সুতরাং গিনির ওজন বেশ কমিয়েই ধরল, তারপর বলল, আগে পান টান বাদ দিয়ে। নগেনবাবু অধৈর্য হয়ে বললেন, হিসেবের দরকার নেই, কত দেবেন দিন। পটল ভয়ে ভয়ে 5,000 টাকা গুনে দিয়ে বলল, আগে এই 5,000, এর বেশি। ঠিক আছে ঠিক আছে বলে নগেনবাবু টাকাটা নিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। খুব ভক্তির সঙ্গে মা লক্ষ্মীকে একটা পেন নাম করলো পটল। গিনিটার দাম হেসে খেলে 14-15 হাজার তো হবেই। তার বুকটা আনন্দে ধড়ফড় করছিল। দিন 10 বাদেই আবার মা লক্ষ্মীর আগমন, সেই ঘুলঘুলি, সেই বাঁ হাত, এবার বাঁ হাতে ধরা এক ছড়া সোনার বোতাম, মুক্ত বসানো। দেখুন তো এটার দাম কত হবে। পটল ঘেঁষের হাত পা ঠক ঠক করে কাঁপছিল। সে কি এমন পুণ্যির কাজ করেছে যে মা লক্ষ্মী একেবারে তেড়ে ফুঁড়ে দিতে লেগেছেন? না, এ কথাও ঠিক যে সে লোক ভালো, লোকে তার সম্পর্কে যাই বলুক, পটল নিজের চোখে নিজের তেমন কোনো দোষও ধরা পড়ে না। ব্যবসার খাতিরে লোককে 2-4 টাকা ঠকাতে হয় বটে, তা বলে সে তো আর চুরি ডাকাতি বা খুন খারাপি করেনি, আর মা লক্ষ্মীকে সে মান্যগণ্যও করে খুব। পটল বোতামের ছড়াটা ওজন টোজন করে ভারী গদগদ হয়ে বলল, আপনি মান্যগণ্য মানুষ, আপনার মর্যাদা রক্ষা করাটাও আমার কর্তব্য। এই 6,000 টাকা দিচ্ছি, একটু হয়তো লোকসানই হবে আমার, তা হোক। নগেনবাবু ঠিক আগের দিনের মতো ঠিক আছে ঠিক আছে বলে টাকাটা নিয়ে উধাও হয়ে গেলেন। বুকটা এমন উথাল পাথাল করছিল পটলের যে ভয় হয় হার্ট ফেলি না হয়ে যায়। 10-12 দিন যেতে না যেতেই একদিন রাত প্রায় 10টা নাগাদ পটলের ঘুলঘুলিতে নগেনবাবুর বাঁ হাতকে আবার দেখা গেল। হাতটার সঙ্গে পটলের রীতিমতো ভাবসাব, দেখেই বুকটা ছলাৎ করে উঠল। ভক্তিগদগদ গলায় পটল বলল, বাবু নাকি? কি সৌভাগ্য। আচ্ছা পটল বাবু,
আগের দিন আপনি বললেন আমি নাকি একজন গণ্যমান্য লোক। আপনি কি আমাকে চেনেন? পটল হে 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 করে বলে, তা কি আর চিনি না? মান্যগণ্য লোক চিনতে কি আমার ভুল হয়? আপনি কি আমাকে দেখেছেন? তা একরকম দেখেছি বই কি। আপনি খুব ফর্সা, লম্বা মানুষ, একটু শৌখিনও বটে। আপনাকে খেতে খেতে হয় না, আপনার নজর খুব উঁচু। হুম, আপনার ঘটে বুদ্ধি আছে দেখছি। কি যে বলেন বাবু, আমাদের মতো মনীষীর আবার বুদ্ধি! আপনি কি চোরাই জিনিস কেনেন? পটল জিভ কেটে শশব্যস্তে বলে, আগে না বাবু, আমি ধর্মভীরু মানুষ, চোরাই মাল কিনে কি শেষে নরকে পচবো? কিন্তু আমি তো আপনাকে চোরাই জিনিস বিক্রি করেছি। পটল হে 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 করে হেসে বলে, কি যে বলেন বাবু, আমি কি আর লোক চিনি না? ওই সুন্দর হাতে কি আর চুরি ডাকাতি হয়? ও তো কার্তিক ঠাকুরের হাত। আপনি কি জানেন যে কার্তিক ঠাকুরই হলেন চোরদের দেবতা? পটল হাত কচলে বলে, তা আর জানি না, তবে কি না চোরদের হাত আমি খুব চিনি। সেসব বিচ্ছিরি বিচ্ছিরি হাত বাবু, কড়া পড়া, কালো, নখের নিচে ময়লা, আঙুলেরও ছিঁড়ি ছাঁদ নেই। হাত না থাবা বোঝাই যায় না। চোরদের হাত আপনি চিনলেন কি করে? হে হে হে, বয়স তো আর কম হলো না বাবু, অভিজ্ঞতা বলেও তো একটা কথা আছে। তার মানে আপনি চোরাই জিনিস কেনেন? পটল ভারী বিনয়ের সঙ্গে বলল, আগে না বাবু, দেখে শুনে কখনো কিনি না। তবে মুশকিল কি জানেন, মালের গায়ে তো আর লেখা থাকে না যে সেটা চুরির জিনিস, তাই। তা তো ঠিকই, না জেনে কিনলে আর দোষ হয় বাবু? দোষ? না না, দোষ হবে কেন? আসলে আমি একজন চোরকে খুঁজে বেড়াচ্ছি। পটল ভারী আহ্লাদের গলায় বলে, তা বাবু, চারদিকে কি চোরের অভাব? এ তল্লাটে চোর তো একেবারে গিজ গিজ করছে। দরজার আড়ালে, জানলার আবডালে, দেয়ালের পেছনে, ঝোপে ঝাড়ে, আড়ে আড়ে মেলা চোর। আমার তো চোরের পাইকারির ব্যবসা নেই মশাই, আমি একজন মার্কা মারা চোরকেই খুঁজছি। তবে তার নাম জানি না, চেহারা কেমন তাও বলতে পারবো না। তবে তার ডান হাতে কবজির উপরে একটি উল্কি দিয়ে লেখা আছে কালী সহায়। পটল হে 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 করে হেসে বিগলিত মুখে বলল, আগে এ তো খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। নগেনবাবু বাঁ হাতে হঠাৎ একটা 7 লহরী সোনার সীতাহার দেখা দিল। হারটা পটলের নাকের সামনে একটু দুলিয়ে নগেনবাবু জিজ্ঞেস করলেন, এটার দাম কত হবে বলুন তো? পটলের চোখ দুটো চকচক করতে লাগলো। হ্যারিকেনের নিস্তেজ আলোতেও হারখানার জেল্লা যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। গদগদ কথায় পটল বলে, কত সরেস জিনিস বাবু, তা ধরুন ফেলে ছড়িয়ে 1050 টাকা তো হবেই। গঞ্জের মদন শেখরা 2 লাখ দিতে চেয়েছিল। শশব্যস্তে পটল বলে, তাহলে বড্ড লোকসান হয়ে যাবে বাবু। ঠিক আছে, 50,000ই দিন, তবে ওই সঙ্গে চোরের নামটাও। যে আজ্ঞে। কাঁপা হাতে 50,000 টাকা গুনে নগেনবাবুর ফর্সা হাতে ধরিয়ে দিয়ে পটল বলে, বাবু, ছেলে পুলে নিয়ে ঘর করি, কথাটা 5 কান হলে আমার বড় বিপদ হবে। কোনো ভয় নেই, বলুন। আগে ওই হাত হচ্ছে গোকুলের, অবিদ্যা ঠাকুরের চেলা। কিন্তু আপনি কে আজ্ঞে? এই তল্লাটের মানুষ তো নন। আমার নাম নগেন রায়। এর বেশি কিছু আপনার না জানলেও চলবে। যে আজ্ঞে। মা লক্ষ্মী যে একেবারে ভাষাভাষী কাণ্ড ঘটিয়ে চলেছেন, তাতে পটলের যে আনন্দ হচ্ছে না তা নয়, খুবই আনন্দ হচ্ছে। কিন্তু সেই সঙ্গে একটা দুশ্চিন্তা ঢুকে গেল মাথায়। লোভে পড়ে নামটা ফাঁস করে দিতে হলো। বিপদ হলো, গোকুল শুধু চোরই তো নয়, তার নানাবিধ দুষ্কর্ম আছে। খুন খারাপই তার কাছে জল ভাত। 2-3 দিন জেলও খেটেছে। ঘুলঘুলির জাঁপ পেলে পটল টের পেল তার বড় অস্বস্তি হচ্ছে। তার কারবারের মূল মন্ত্রই হচ্ছে মক্কেলদের কথা ফাঁস না করা। বেইমানি করলে এই ব্যবসা টেকে না। গুন্ডা বদমাইশরা তো আর ছেড়ে কথা কবার লোক নয়। প্রায় 20 ভরির সীতাহারখানা একরকম মিনি মাগনাতেই পাওয়া গিয়েছে, তবু ঠিক আনন্দটা ভিতরে ঠেলে উঠতে পারছে না।
এখন চালে কাঁকড়, দুধে জল আর গুড়ে বালির মতোই ব্যাপার হলো। রাতে ভালো করে খেতে পারলো না পটল। ঘুমোতে গিয়ে দেখলো শয্যাকণ্ঠ কি হচ্ছে। বুকে একটা ধড়ফড় ভাব, বারবার জল খেয়েও তেষ্টা মিটছে না। নগেন রায় পটলের বাড়ি থেকে বেরিয়ে লম্বা লম্বা পায়ে আমবাগানের দিকে হাঁটছিল। এদিকটা অন্ধকার, লোক চলাচল নেই বললেই হয়। আমবাগানের ছায়া পা দিতেই একটা গাছের আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো। কাজ হলো কর্তা? নগেন রায় ডান হাতের দু আঙুলে কপালের দুধারটা চেপে ধরে বলল, হলো, এখনো অনেক কিছু মনে পড়ছে না বুঝলি। একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটা বলল, তা কি আর করবেন, সবটা তো আর আমাদের হাতে নয়। বেঁচে যে আছেন সেই ঢের। এই বেঁচে থাকার তো অর্থই হয় না। সবুর করুন, ধৈর্য ধরলে সব হয়। নগেন রায় গম্ভীর ভাবে বলল, তারপর আম বাগানের অন্ধকারে আনমনে হেঁটে যেতে লাগলো। মুখে কথা নেই। কয়েক পা পিছনে মুস্কো লোকটা, তার নাম দানু। জায়গাটা কি আপনার চেনা চেনা লাগছে কর্তা? না। চন্দ্রঘোষপুর নামটা শুনেছেন আগে কোথাও? না। তাহলে ঘুমের মধ্যে মাঝে মাঝে চন্দ্রঘোষপুর নাম বলতেন কেন? জানি না। নফরগঞ্জ নামটাও বোধহয় মনে নেই? না। গত 1 মাসে তো 3-4 বার এলেন, কেউ চিনতে পারলো আপনাকে? ওহু, নফরগঞ্জেও কেউ চিনতে পারেনি? আর ওই উল্কি লেখা হাতটা, ওটা যেন কার হাত? কে একজন গোকুল, সে আবার অবিদ্যা ঠাকুর নামে কার চেলা। তাকে ধরলে হয় না, সে হয়তো জানে। নগেনরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল, লাভ নেই। লাভ নেই কেন? চেষ্টা করতে দোষ কি? ওরকম অনেক কথা আমার হঠাৎ হঠাৎ মনে পড়ে, কিন্তু আগু পিছু আর কিছু মনে না পড়লে শুধু একটা উল্কি আঁকা হাত দিয়ে কি হবে? এমনও তো হতে পারে লোকটা আপনাকে দেখেই চিনতে পারলো আর আপনার আসল নাম ধরে ডেকে উঠলো। সেখানেই তো আমার ভয়। ভয়? কিসের ভয় কর্তা? লোকটা অর্থাৎ ওই গোকুল একজন চোর। ভদ্রলোকরা কেউ আমাকে চিনতে পারছেন না, কিন্তু হঠাৎ একজন চোর যদি চিনতে পারে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বলতো? তার চেয়ে আমি আসলে কে বা কেমন লোক তা না জানাই ভালো। তাহলে কি চন্দ্রঘোষপুরের সঙ্গে আপনার পাঠ চুকে গেল? তাহলে ওই সুদখোর মহাজনটার কাছে দামি জিনিসগুলো ফেলে রেখে যাই কেন? আপনি অনুমতি করলে। আমবাগানের প্রান্তে ঝোপঝাড়ের ভিতরে একটা মোটর বাইক দাঁড় করানো। নগেন রায় মোটর বাইকের সিটের ওপর উঠে বসে খুব আনমনে বলল, দানু চকিতে হাওয়া হয়ে গেল। একটু পরেই দূর থেকে 10-12টা কুকুরের প্রবল ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। সে এমন খেউ খেয়ে ঝগড়া যে লোকের মাথা গরম হয়ে যাওয়ার কথা। একে মাথা গরম, বুকে ধড়পড়, তার উপর কুকুরের ওই চিৎকারে পটল আর থাকতে পারলো না। প্রথমে জানলা খুলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। তাতে কুকুরগুলো দমলো না দেখে বাধ্য হয়ে পটল একটা টর্চ আর একটা ঠ্যাঙা নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তারপর তার আর কিচ্ছু মনে নেই। আধ ঘন্টা বাদে দানু এসে নিঃশব্দে মোটর বাইকের পিছনের সিটে উঠে পড়ল। নগেন রায় বাইকটা চালু করে হুশ করে হাওয়া হয়ে গেল। হ্যাঁ রে, ডালের কি ফ্যান গালতে হয়? আজ্ঞে না। খেজুরের আমসত্ত্ব খেয়েছিস কখনো? আজ্ঞে না। গরুর গর্জন শুনেছিস? সে কি করে হয়? মরুভূমিতে ধান চাষ, সমুদ্রে পদ্ম ফুল ফোটা, নারীদের দাড়ি হওয়া কি সম্ভব? আগে না বড় বাবু, এরকমই সব হচ্ছে রে। পোকাশোকা মানুষদের সুবিধের জন্য একটু ভেঙে বললে হয় না? বললে কি বিশ্বাস করবি? কেন, আপনার কোন কথাটা বিশ্বাস না করেছি বলুন তো? সেই যে গত মাঘ মাসে একদিন বললেন, ওরে হারুরাম আজ চান করেছে, বিশ্বাস করিনি সে কথা? যদিও জানি হারুরামের হলো স্থায়ী জলাতঙ্ক, জীবনে জল ছোঁয় না। তারপর ধরুন গত চৈত মাসে একদিন বললেন, ওরে আজ নিধে গয়লার দুধে সর পড়েছে, বিশ্বাস করিনি সে কথা? এমনকি হাড় কেপ্পন দিগিন বাবু
নতুন জুতো কিনেছেন শুনেও আমরা অবিশ্বাস করিনি। করেছি কি? যদিও জানি দিগিনবাবু জুতোর বদলে পায়ে ন্যাকড়া বেঁধে হাঁটেন, কিন্তু এবার যা বলবো তা কি বিশ্বাস হবে রে? বলেই দেখুন না। তবে শোন, আমার মনস্তাপ হয়েছে। কি স্তাপ হচ্ছে? মনস্তাপ। সেটা কিরকম ব্যাপার বড়বাবু? অনুশোচনা জানিস? একটু একটু। সেই জিনিস। সেটা হওয়া কি ভালো বড়বাবু? বলে চিকিৎসাও আছে নিশ্চয়। আমার কি মনে হয় জানিস? মনে হয় আমি বোধহয় আর বেশি দিন নেই। লক্ষণ সুবিধের নয়। কিন্তু বড়বাবু, গায়ে গতরে তো আপনি মোটেই টসকাননি। দিব্যি হাড়ে মাসি চেহারা। মনস্তাপ কি শরীর দেখে মাপা যায়? ও হলো মনের ব্যাপার। বিরজা কবিরাজকে চ্যাংদোলা করে নিয়ে আসবো কি? বিরজা কবিরাজের কথা আর বলিসনি। তার এই ৯৯ বছর বয়স চলছে। সেদিন দুপুরে গিয়ে দেখি ভিতরের বারান্দায় ভাত খেতে বসেছে। বললুম, কবিরাজ মশাই, একটা দরকার ছিল যে। তাতে বলল, রোসো বাপু, এই চানটা করেই আসছি। সেও বেশি ঠিক। সেদিন আমিও দেখলুম নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে বাড়িতে কে আছেন, বাড়িতে কে আছেন বলে হাঁক ডাক করছেন। মনস্তাপের কোনো ওষুধ নেই রে। যত দুষ্কর্ম করেছি তার সব কটার মনস্তাপ একসঙ্গে এসে চেপে ধরেছে। দুষ্কর্ম? আপনি কি দুষ্কর্ম করেছেন বড়বাবু? এটা তো জানা ছিল না। শুনে ভারী অবাক লাগছে। কি যে বলিস, সারাটা জীবন দুষ্কর্ম ছাড়া আর তো কিছুই করিনি। চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, খুন, জখম, গুন্ডামি, কোনটা বাদ আছে বলতো? দুষ্কর্মের কথা বলছিলেন যে, তার দুষ্কর্মটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, চুরি, ডাকাতি, খুন, জখম কি দুষ্কর্ম বলে মনে হচ্ছে না তোর? দানু মাথা চুলকোতে চুলকোতে বলল, তাই নাকি? এগুলোই দুষ্কর্ম বলছেন? আমি ভাবলুম না জানি আর কোনো গুরুতর কথা কইবেন। তোকে নিয়ে আর পারা যায় না। তা কি করব বলুন? চুরি, ডাকাতি বা খুন, জখম যে দুষ্কর্ম তা তো জানা ছিল না আগে। আজ সকালে কালীপ্রসাদ তার বউকেও মনস্তাপের কথাটা বলেছিল। বউ শুনে অনেকক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, কুল ধর্ম বলে কি আর কিছু নেই? আমি হলুম কালো ডাকাতের মেয়ে। জন্ম থেকেই ডাকাতির পয়সায় খেয়ে এত বড়টি হলুম। আর তুমিও তো বাপু বিলুগুন্ডার ছেলে, তোলাবাজি আর ছিনতাইয়ের পয়সায় খেয়ে পোষ্টাই। মনস্তাপটা কিসের বলো তো? কালীপ্রসাদ জবাব দিতে পারেনি। তবে মনস্তাপ যে তার হচ্ছে এটাও সত্যি। সন্ধ্যের পর সে নগেনকে ডেকে বলল, আজ তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন। তুমি স্মৃতিভ্রংশ মানুষ, নিজের পরিচয় জানো না। পাল দেখি হাট খোলার কাছে কয়েকজন খুনিয়া লোক তোমাকে যে মার মেরেছিল তাতে তোমার বাঁচার কথা ছিল না। নগেন রায় বলে, সেসব তো জানি, তবু আর একবার ঘটনাগুলো স্মরণ করা ভালো। আমার কিছু ধন্ধ হচ্ছে। ঠিক আছে, বলুন। তোমার মাথায়, মুখে, পাঁজরে গুরুতর চোট হয়েছিল। তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুদিনের মাথায় তুমি মারা গিয়েছো বলে বেওয়ারিশ মরার গাড়িতে তোমাকে রেখে দেওয়া হয়। ভাগ্যিস একজন ডোম তোমাকে নড়াচড়া করতে দেখতে পেয়েছিল। ডাক্তাররা কাটা ছেঁড়া সেলাই করে একটু খাড়া করেছিল তোমায়। বাকিটা করে বিরজা কবিরাজ, কিন্তু তোমার স্মৃতি ফিরে আসেনি। তুমি কে, নাম পরিচয় কি, কোথায় বাস, কেউ জানে না। তারপর আমি তোমাকে নজর করি। তিনটে জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এক, তোমার গায়ে প্রচন্ড জোর। দুই, তোমার ক্ষুরোধার বুদ্ধি। আর তিন হলো তোমার বাঘের মতো সাহস। এই তিনটে একসঙ্গে একজনের মধ্যে পাওয়া প্রায় অসম্ভব। যার গায়ে জোর আছে তার বুদ্ধি থাকে না, যার বুদ্ধি আছে তার হয়তো সাহস নেই, আর যার সাহস আছে তার প্রায় বুদ্ধি বা শক্তিই থাকে না। এই তিনটে একজনের মধ্যে থাকা এক অশৈলী ব্যাপার। এসব কথা ফের মনে করানোর কি এমন দরকার হলো? দরকার আছে বাবা। এখন আমার মনে হচ্ছে তোমার ভিতরে যে অসম্ভব গুণগুলো ছিল আমি তার সদ্ব্যবহার করতে পারিনি। তোমাকে দিয়ে আমি চুরি, ডাকাতি, গুন্ডামি করিয়েছি। আজ আমার মনে হচ্ছে
আমি ভুল করেছি। তোমার চেহারার মধ্যে একটা উঁচু বংশের ছাপ ছিল, সেটাকে আমি তেমন গায়ে মাখিনি। সেজন্যই কি আপনার মনস্তাপ হচ্ছে? হ্যাঁ বাবা, হচ্ছে। কিন্তু আপনি তো আমাকে কাজের জন্য যথেষ্ট মজুরিও দিয়েছেন। আমাকে তো কিছু না কিছু করে পেট চালাতেই হতো। মাথা নেড়ে কালীপ্রসাদ বলে, না বাবা, এসব তোমার কাজ ছিল না। আমি তোমাকে ভুল কাজে ব্যবহার করেছি। অত ভাবছেন কেন? আমার স্মৃতি নেই, আমি কোন বংশের ছেলে তাও জানি না। আপনি আমাকে নগেন রায় নামটা দিয়েছেন, নইলে নিজের নামটাও তো আমার জানা নেই। আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে তোমার জায়গায় না ফেরাতে পারলে আমার প্রায়শ্চিত্ত হবে না। তুমি ঘুমের মধ্যে দুটো জায়গার নাম বলতে, চন্দ্রঘোষপুর আর নফরগঞ্জ। হ্যাঁ, কিন্তু দুটো জায়গাতেই তো অনেক ঘোরাঘুরি করলাম, কেউ তো আমাকে চিনতে পারলো না। আমার কি মনে হয় জানো? বলুন। মনে হয় তোমার আগের চেহারাটা পাল্টে গিয়েছে। ডাক্তাররা কাটা ছেঁড়া করলে হতেই পারে। তোমার মুখে অনেক সেলাই পড়েছিল, আর তোমার চুল আঁচড়ানোর জায়গাটাও হয়তো বদলে গিয়েছে। আর এমনও হতে পারে যে আগে তোমার দাড়ি গোঁফ ছিল। আমি দানুর কাছে শুনলাম তুমি চন্দ্রঘোষপুরের পাট তুলে দিতে চাইছো, আর নাকি সেখানে যাবে না। গিয়েও তো লাভ হলো না কালী কাকা। তোমার একটু ভুল হচ্ছে বাবা। আমার মনে হয় তোমাকে যে লোকে চিনতে পারছে না, তার জন্য তোমার চেহারাই দায়ী। এখন তুমি বেশ ধোপ দুরস্ত থাকো, তখন হয়তো তা থাকতে পারে না। তারও একটা কথা, ওই গোকুল বলে হাতে উল্কি আঁকা যে লোকটার সন্ধান পেয়েছো, তাকেও একটু বাজিয়ে দেখা দরকার। আমার মন বলছে তোমার শিকড় তুমি ঠিকই খুঁজে পাবে। নগেন রায় একটু ভ্রু কুঁচকে বলে, তার মানে কি আপনি আমায় আর চাইছেন না? না বাবা, চাইছি না। আমার কেবলই মনে হচ্ছে কোনো বড় ঘরের ছেলেকে দিয়ে আমি কুকর্ম করিয়েছি। পাপের বোঝা আর আমি বাড়াতে চাই না। তোমার অতীতটা তো ভালো নাও হতে পারে। তা হতে পারে, তবে ভালো মন্দ যাই হোক, তোমার আসল পরিচয়টা জানা দরকার। হয়তো তোমার আপনজনেরা তোমার পথ চেয়ে বসে আছে। বেশি দিনের কথা তো নয়, মাত্র 6 বছর। এত তাড়াতাড়ি লোককে তোমার ভুলে যাওয়ার কথা নয়। জনে জনে জিজ্ঞেস করে দেখো তারা তোমাকে চিনতে পারছে কিনা। চেহারা যতই পাল্টে যাক, কেউ না কেউ তোমাকে ঠিকই চিনতে পারবে বলে আমার বিশ্বাস। আর যারা আমাকে মারতে চেয়েছিল, তারা যদি চিনতে পারে। কালীপ্রসাদ হঠাৎ থমকে গেল, তারপর বলল, হ্যাঁ, সেটাও বিপদের কথা। আমার খেয়াল ছিল না বাবা। তাহলে নিজেকে জাহির না করাই ভালো। আপনি ভাববেন না কালী কাকা, স্মৃতিভ্রষ্ট হলেও আমি বোকা নই। নিজের মতো করে আমি একটা উপায় বের করার ঠিক চেষ্টা করব। তাই করো বাবা, তুমি নিজেকে খুঁজে পেলে আমার অপরাধ বোধের খানিকটা স্খালন হয়। দানু এতক্ষণ চুপ করেছিল, এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাজটা কি ঠিক হচ্ছে বড়বাবু? বেঠিকের কি দেখলি? নগেনের মতো চার চৌকস লোক তো ভগবান গন্ডায় গন্ডায় তৈরি করেননি, কালে ভদ্রে দেখা মেলে। নগেন না থাকলে যে কাজ কারবার লাটে উঠতো। তুই বুঝবি না, তোর মনস্তাপ নেই। মনস্তাপ নেই কে বলল? খুব আছে বড়বাবু। বাড়িটা এখনো 3 তলা হলো না। মেয়ের বিয়েতে মেহবুব ব্যান্ড আনতে পারলুম না, বউকে এরোপ্লেনে চাপাতে পারলুম না। মনস্তাপের কি শেষ আছে? পাপে যে একেবারে ডুবে আছিস রে দানু, এবার একটু ভেসে উঠবার চেষ্টা কর। দানু ভারী আহ্লাদের গলায় বলে, আগে সে ব্যবস্থাও কি করিনি বড়বাবু। এই যে দেখুন, জটাধারী বাবার মাদুলি হাতে দিয়ে বললেন, যা বেটা, যত খুশি পাপ কর। দিনান্তে একবার মাদুলি ডুবিয়ে 1 ঘটি জল খাবি, সব পাপ কেটে যাবে। দিনমানে গর্তটা আবিষ্কার করেছিল বাবুরাম। বাগানের উত্তর পূর্ব কোণে একটা ঘাসে ঢালা পাথরের চাঙড়। এমনিতে বোঝার উপায় নেই, তবে বাবুরাম জানে তার চোখ অনেক তলিয়ে দেখতে পায়। তা সেই তলিয়ে দেখেই বাবুরাম চাঙড়ের নিচে একটা ফাঁক আবিষ্কার করতে পেরেছে। এটা যে একটা সুড়ঙ্গের লুকোনো মুখ, তাতে আর বিশেষ সন্দেহ নেই। দিনের বেলা খোঁড়াখুঁড়ির অসুবিধে, তাতে লোকের চোখে পড়তে পারে। তাই আজ সন্তর্পণে নিশুত রাতে রাজবাড়িতে ঢুকেছে বাবুরাম, হাতে টর্চ আর শাবল। হাঁটু গেড়ে ফাঁকটাকে সে ভালো করে দেখলো। একটু খুঁড়লেই সুড়ঙ্গের মুখটা দেখা যাবে বলে মনে হচ্ছে তার।
চারদিকটা বেশ ভালো করে দেখে নিয়ে শাবলটা তুলে চালাতে যাচ্ছিল বাবুরাম। ঠিক এই সময় পেছন থেকে কে যেন মোলায়েম গলায় বলল, কাজটা কি ভালো হচ্ছে? বাবুরাম এমন চমকালো যে শাবল আর টর্চ দুটোই হাত থেকে পড়ে গেল। দাঁতে দাঁতে ঠকাঠক ঠকাঠক, হাতে পায়ে স্তম্ভন। কোঁকিয়ে উঠে বলল, আমার যে বড় লোকসান যাচ্ছে। টর্চটা নিভে গিয়েছে। পিছু ফিরে দেখলো অন্ধকারটায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। পরনে যেন ধুতি পাঞ্জাবি মনে হচ্ছে। কাজটা কি ভালো হচ্ছে বাবু? বাবুরাম হাত জোর করে বলে, আপনি কে? আমি একজন প্রাচীন মানুষ, আমার নাম অমিতেশ। তোমার মতলবটা কি বলো তো? আগে একটু খোঁড়াখুড়ি করে দেখছিলাম আর কি। কিন্তু ওটা যে তেজেন বাবুর বাড়ি, এত রাতে কাঁচা ঘুম ভাঙলে সে যে বড্ড রেগে যাবে। বাবুরাম ফাঁপড়ে পড়ে মাথা চুলকোতে চুলকোতে বলে, তেজেন বাবু যে এই গর্তের মধ্যে থাকেন তা তো জানতাম না। তা এই তেজেন বাবুটি কে? এ বাড়ির বাস্তু সাপ, জাত গোখরো। ওরে বাবা, বলে বাবুরাম 4 হাত পিছিয়ে এলো। তাই নিশুত রাতে খোঁড়াখুড়ি করতে লেগেছো কেন বলো তো? গুপ্তধনের সন্ধানে নাকি? বাবুরাম কাঁদো কাঁদো হয়ে বলে, যে আজ্ঞে, তা মশাই এ বাড়িতে কি গুপ্তধন নেই? তা থাকবে না কেন, গুপ্তধন আছে বলেই তো জানি। একটু সুলুক সন্ধান দিতে পারেন? ওহে বাপু, গুপ্তধন যেমন আছে তেমনই তার ওয়ারিশনরাও তো আছে। বেওয়ারিশ মাল তো নয় যে যে কেউ এসে তুলে নিয়ে যাবে। তাহলে যে আমার বড্ড লোকসান হয়ে যাবে মশাই। তোমার আবার লোকসান কিসের? আগে রাহা খরচ, খোরাকি, গুন্ডাদের তোলা দিতে আমার যে 1000 টাকা বেরিয়ে গিয়েছে। মাত্র 1500 টাকা? আগে আমি গরিব মানুষ, 1500ই আমার কাছে অনেক। ঠিক আছে, তোমার পিছন থেকে 10 হাত দূরে যে বেল গাছটা আছে তার কাছাকাছি একটা উই ঢিবি দেখতে পাচ্ছ? আগে উই ঢিবিটা আমি চিনি। শাবল দিয়ে উই ঢিবিটা ভেঙে গর্তের মধ্যে হাত ঢোকাও। বাবুরাম শাবলটা তুলে নিয়ে অন্ধকারেই উই ঢিবিটা ভাঙলো, গর্তের মধ্যে হাত ঢোকালো। হাত দেওয়ার আগে ভয়ে ভয়ে বলল, এখানে আবার কোনো তেজেন্দা নেই তো মশাই? না, ভয় নেই, হাতটা একটু গভীরে ঢুকিয়ে দাও। বাবুরাম প্রাণপণে গর্তের ভিতরে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো। বেশ খানিকক্ষণ চেষ্টার পর হঠাৎ একটা শক্ত জিনিসে হাত ঠেকলো তার। কিছু পেলে? যে আজ্ঞে, মনে হয় থালা টালা কিছু। টেনে তোলো। টেনে তুলতে যথেষ্ট পরিশ্রম হলো বাবুরামের। জিনিসটা একটা বেশ বড় সড়ো ভারী থালা বলেই মনে হলো তার, তবে মাটিতে মাখামাখি। এটা কি জিনিস মশাই? ওটা অনেক পুরনো একটা রূপোর থালা, বিক্রি করলে বেশ অনেক টাকাই পাবে। আপনাকে একটা পেন নাম করতে হচ্ছে মশাই। তার আর দরকার নেই, তবে গুপ্তধন খুঁজে আর সময় নষ্ট করো না, লাভ নেই। গুপ্তধনের কাছে পৌঁছতে গেলে অনেক কলকাঠি নাড়তে হবে, অনেক হিসেব মেলাতে হবে। যাত্রার কম্য নয়। যতদূর শুনেছি এই বংশেরই একজন সেই জিনিসের নাগাল পাবে, যার শরীরে একটা ত্রিশূলের চিহ্ন আছে। তাহলে কি আমাদের কোনো আশা নেই মশাই? না। একটু জ্যোৎস্না ফুটেছে মধ্যরাতে। বাবুরাম দেখলো তার সামনে দাঁড়ানো লোকটা আস্তে আস্তে যেন কুয়াশার মতো আবছা হয়ে যেতে লাগলো। তারপর জ্যোৎস্নার আলোর সঙ্গে মিশে মিলিয়ে গেল। কোনো চিহ্নই আর রইল না। বাবুরাম এত অবাক যে ভয় পেতে অবধি ভুলে গেল। তারপর টর্চ আর শাবলটা তুলে নিল সে। রূপোর থালাটা বগলে করে যাওয়ার জন্য পা বাড়িয়েও একবার রাজবাড়িটার ভগ্নস্তূপের দিকে ফিরে তাকালো। থালাটা অ্যান্টিকের দরে বেচলে সে অনেক টাকা পাবে, কিন্তু কেন যেন তার আর তেমন লোভ টোভ হচ্ছে না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভোলু যখন রাজা হলো গল্পের 2য় পর্ব।